মডেল কোশ্চেন সেট 14 এর সলিউশন করছি আমরা। তো আজকের ক্লাস হলে মডেল কোশ্চেন সেট 14 কমপ্লিট হয়ে যাবে 582 পেজের। মার্টিন প্রশ্নবিদ্যার সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেল প্লেলিস্টে পেয়ে যাবে। তো শুরু করছি আজকের ক্লাস দেখো 14 দাগ থেকে। ঠিক আছে, 14 দাগে রাখে কি বলছে, 10 মিটার লম্বা 8 ডেসিমি চওড়া, একটা মিটার একক ডেসিমি একক আছে এবং 5 ডেসিমি পুরো কাঠের অর্থাৎ আয়তক্ষণ আকার। কাঠের লগ থেকে এত মিটার লম্বা এত ডেসিমি চওড়া 32টি তক্তা চেরাই করা হলো। চেরাইয়ের ফলে 20% কাঠ নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এখন 80 ডেসিমি কাঠ রয়ে গেছে। আচ্ছা, প্রতিটি তক্তা কত পুরো তা নির্ণয় করো, অর্থাৎ 32টি যে তক্তা তার কতটা পুরো। প্রথমে আমরা কি করছি, যে মোট যে বড় কাঠের লগ সেটার আয়তনটা নির্ণয় করছি। ঠিক আছে, আচ্ছা, কাঠের লগের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, কাঠের লগটির দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য সমান 8 মিটার, এই 10 মিটার, 10 মিটার সমান মিটার ডেসিমিটার, এত ডেসিমি। ঠিক আছে, এত ডেসিমিটার। কাঠের লগের দৈর্ঘ্য 100 ডেসিমিটার, প্রস্থ কত, মানে প্রস্থ বা চওড়া, 8 ডেসিমিটার, কাঠের লগের প্রস্থ সমান 8 ডেসিমিটার, কাঠের লগের উচ্চতা বা পুরো, উচ্চতাই লিখছি, উচ্চতা কত, 5 ডেসিমিটার। তাহলে কাঠের লগের আয়তন, অতএব কাঠের লগের আয়তন, তাহলে 100 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এত ঘন ডেসিমি। ঠিক আছে, সমান 50 40, 4000, এত ঘন ডেসিমি। ঠিক আছে, এইটা হচ্ছে মোট কাঠের লগটা। এবার এর 4000 ঘন ডেসিমিটার, 2% কাঠ নষ্ট হয়েছে। তাহলে এই 4000 ঘন ডেসিমির 2%, 4000 ঘন ডেসিমিটারের 2% সমান 4000 ইন্টু 2/100, এত ঘন ডেসিমি। 200 গেল, তাহলে 80 ঘন ডেসিমি কাঠ নষ্ট হয়েছে। ঠিক আছে, আচ্ছা, আর 80 ঘন ডেসিমি কাঠ নষ্ট হয়েছে, তাহলে আরো 80 ঘন ডেসিমি কাঠ, মানে এইটা ছাড়াও এতটা নষ্ট হয়েছে, আরো শেষে 80 ডেসিমিটার পড়ে আছে, ঘন ডেসিমিটার কাঠ পড়ে আছে। তাহলে এই যে ছোট ছোট 32টা তক্তা করা হয়েছে, তার আয়তনটা কত, 32টি তক্তার মোট আয়তন, 32টি তক্তার, অতএব 32টি তক্তার মোট আয়তন সমান, এই যে 4000 থেকে এই 80টা বিয়োগ হচ্ছে, এটা কাঠ নষ্ট হয়েছে, আর 80টা বিয়োগ হচ্ছে, 80 ঘন ডেসিমিটার কাঠ নষ্ট হচ্ছে, এটা হচ্ছে শেষে পড়ে আছে, এত ঘন ডেসিমিটার। তাহলে 4000 মাইনাস 160 ঘন ডেসিমিটার সমান 3840 ঘন ডেসিমিটার। ঠিক আছে, এইটা হচ্ছে 32টি তক্তার আয়তন। তাহলে একটি তক্তার আয়তন কত, 32 দিয়ে ভাগ, অতএব একটি তক্তার আয়তন, একটি তক্তার আয়তন 3840/32, এত ঘন ডেসিমিটার। 32 থেকে 32, 6 64, 32 দুগুণে 64, 120 ঘন ডেসিমিটার। প্রত্যেকটা কাঠের তক্তার আয়তন এত ঘন ডেসিমিটার। তাহলে প্রত্যেকটি তক্তার দৈর্ঘ্য কত, প্রত্যেক তক্তার দৈর্ঘ্য সমান 1.5 মিটার, 1.5 মিটার সমান 1.5 ইন্টু 10, দশমিক উঠে গেল 10, এত ডেসিমিটার। এটা কেটে গেল, তাহলে 15 ডেসিমিটার। ঠিক আছে, প্রত্যেক তক্তার দৈর্ঘ্য। প্রত্যেক তক্তার প্রস্থ কত, প্রত্যেক তক্তার প্রস্থ বলা আছে 4 ডেসিমিটার, 4 ডেসিমিটার। ধরে নিচ্ছি প্রত্যেক তক্তার, ধরি কি চেয়েছে,
প্রত্যেক তক্তা, ধরে নিচ্ছি প্রত্যেক তক্তা তক্তা এক্স ডেসিমি পুরো, ঠিক আছে। অতএব প্রত্যেক তক্তার আয়তন সমান 15 ইন্টু 4 ইন্টু এক্স, এত ঘন ডেসিমি হচ্ছে প্রত্যেক তক্তার আয়তন। তাহলে শর্ত অনুসারে এইটা হচ্ছে 4 15 60, 60 ইন্টু এক্স ঘন ডেসিমি। তাহলে এইটা আমাদের ক্যালকুলেশন করে বেরোচ্ছে, আবার এইটা যেটা পড়ে আছে সেখান থেকে ক্যালকুলেশন, দুটো হচ্ছে একটাই তক্তার আয়তন। শর্ত অনুসারে 60 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 120, বা এক্স ইজ ইকুয়াল টু 120 বাই 60, 60 যখন 120, বা এক্স ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে, এবার অ্যান্সারটা লিখে দেবে। কি অ্যান্সার হবে? যে প্রত্যেক তক্তা কত পুরো? প্রত্যেক তক্তা 2 ডেসিমি পুরো। অতএব প্রত্যেক তক্তা 2 ডেসিমি পুরো। ঠিক আছে, দেখো এটাই হচ্ছে প্রসেস। 14 দাগের 1 হয়ে গেল। অঙ্কটা ভালো অঙ্ক দিয়েছিল না, 14 দাগের 2 এর। দুইয়ের কি বলেছে? 1 সেমি ও 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলক গলিয়ে 1 সেমি পুরো ফাঁপা গোলকে পরিণত করা হলো। নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, যে 1 সেমি পুরো, আমরা যেটা যে দুটো গোলককে গলিয়ে নতুন গোলক তৈরি হয়েছে সেই দুটো গোলকের সলিড পার্ট কতটা সেটা আগে বের করে নিচ্ছি। হ্যাঁ, এত সেমি পুরো দুটো নিরেট গোলকের। তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ কত? প্রথম গোলকের ব্যাসার্ধ, প্রথম গোলকের ব্যাসার্ধ সমান 1 সেমি। তাহলে অতএব প্রথম গোলকের আয়তন সমান 4/3 পাই 1 কিউব, এত ঘন সেমি। 4/3 পাই 1 কিউব মানে 4/3 পাই হচ্ছে এত ঘন সেমি। আচ্ছা, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ সমান 6 সেমি। অতএব দ্বিতীয় গোলকের আয়তন 4/3 পাই ইন্টু 6 কিউব, এত ঘন সেমি, সমান 4/3 পাই ইন্টু 6 6 36 216, এত ঘন সেমি। তাই তো? তাহলে এইরকমই থাক, এতটাই থাক। ঠিক আছে, তাহলে দুটি গোলকের মোট আয়তনটা বের করে রাখি। দুটি গোলকের মোট আয়তন, মোট আয়তন সমান 4/3 পাই ইন্টু 216 প্লাস 4/3 পাই, এত ঘন সেমি। 4/3 পাই 216 প্লাস 1, এখানে কিছু পড়ে নেই মানে 1। হ্যাঁ, তাহলে 4/3 পাই ইন্টু 217 ঘন সেমি। এবার যে ফাঁপা গোলকটা তৈরি করা হবে 1 সেমি পুরো, ধরি ফাঁপা গোলকের বহির ব্যাসার্ধ একটা R1 একটা R2। ধরি ফাঁপা গোলকের অন্তর্ব্যাসার্ধ সমান R1 সেমি এবং বহির্ব্যাসার্ধ R2 সেমি। যেহেতু 1 সেমি পুরো বলেছে, অতএব R2 বহির্ব্যাসার্ধ R2 মাইনাস R1 সমান 1, R2 মাইনাস R1 সমান 1 সেমি হবে। 1 সেমি, এটা আমরা লিখে রাখছি 4/3 পাই ইন্টু 217, এটা হচ্ছে সলিড পার্টটা। ঠিক আছে, এবার এইখানটা কি হবে? যে ফাঁপা গোলকটা তৈরি করা হচ্ছে তার মানে এইটার সাহায্যেই তৈরি করা হচ্ছে। শর্ত অনুসারে তাহলে বাইরের কি চেয়েছে? যে নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল, বাইরের বক্রতলের ক্ষেত্রফল মানে 4 পাই r স্কয়ার। তাই তো? গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল একই। তাহলে আমাদের R2টা জানতে হবে। ঠিক আছে, তাহলে 4/3 পাই, এই যে R2 স্কয়ার মাইনাস 4/3 পাই R কিউব, 4/3 পাই
r2 কিউব মাইনাস r1 কিউব সমান 4/3 পাই ইন্টু 217। ঠিক আছে, 4/3 পাই 4/3 পাই কেটে দিচ্ছে। ঠিক আছে, এটা থেকে ফর্মুলায় পড়ছে এটা r2 মাইনাস r1 r2 স্কোয়ার a স্কোয়ার প্লাস ab r2 ইন্টু r1 প্লাস r1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 217। r2 মাইনাস r1 মানে 1। ঠিক আছে, r2টা জানা দরকার, তাহলে r1 এর মান কত? r2 মাইনাস 1 ইন্টু r2 স্কোয়ার প্লাস r2 ইন্টু r1টা ওদিকে গেলে r2 মাইনাস 1 প্লাস r2 মাইনাস 1 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 217। তাহলে 1 সঙ্গে গুণ হলে এই পার্টটাই পড়ে থাকছে। তাহলে r2 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার মাইনাস r2, এখানে r2 স্কোয়ার মাইনাস 2r2 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 না, প্লাস 1 ইজ ইকুয়াল টু 217। ঠিক আছে, আচ্ছা এবার বা 1 2 3 3r2 স্কোয়ার মাইনাস 3r2 প্লাস 1 মাইনাস 217 সমান 0, বা 3r2 স্কোয়ার মাইনাস 3r2 মাইনাস 216 সমান 0। 3 দিয়ে উভয় দিকে ভাগ করলে 0, ডান দিকটা 0/3 মানে 0ই থাকবে। তাহলে এটা হয়ে যাচ্ছে r2 স্কোয়ার মাইনাস r2 মাইনাস 3 দিয়ে ভাগ করলে 3 7 21, 3 2 6, তাহলে মিডল ফ্যাক্টর চলে যাবে। হ্যাঁ, বা r2 স্কোয়ার মাইনাস 9r2, এটা ব্র্যাকেটটা দেখায় নাহলে অনেকের গন্ডগোল হয়ে যেতে পারে। এই যে এটা মাইনাস 9 মাইনাস 8 r2 মাইনাস 72 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে 9 মাইনাস 8 1, 8 9 72 ম্যাচ করছে। বা r2 স্কোয়ার মাইনাস 9r2 মাইনাস মাসে প্লাস 8r2 মাইনাস 72 ইজ ইকুয়াল টু 0, বা r2 কমন নিলে r2 মাইনাস 9 প্লাস 8 কমন নিলে r2 মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, বা r2 মাইনাস 9 ইন্টু r2 প্লাস 8 ইজ ইকুয়াল টু 0, বা r2 মাইনাস 9 সমান 0, বা r2 সমান 9 আর r2 প্লাস 8 সমান 0, বা r2 সমান মাইনাস 8, এটা অগ্রাহ্য, ঋণাত্মক মান গ্রাহ্য হবে না। ঠিক আছে, তাহলে গোলকের বাইরের ব্যাসার্ধ, গোলকের বাইরের ব্যাসার্ধ 9 সেমি। ঠিক আছে, এবার বলেছে গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে 4πr² অ্যাপ্লাই করে দিলে হবে। অতএব গোলকের বাইরের বক্রতলের ক্ষেত্রফল সমান 4 ইন্টু পাই এর মান 22/7 ইন্টু r² মানে 9 ইন্টু 9 এত বর্গ সেমি। ঠিক আছে, এইটা তাহলে কত হয়ে যাচ্ছে? 7 4 22 88 ইন্টু 9 9 81 এত বর্গ সেমি। 88 ইন্টু 81 88, 28 64 4 হাতে 6, 28 64 আর 6 70, 28 64 4 হাতে 6, 28 64 আর 6 70, 8 8 4 12 2 হাতে 1 7 সমান 7128/7 বর্গ সেমি। তাহলে পূর্ণ আকারে প্রকাশ করলে 7 0 কত আসছে? 7 1 7, এবার দুটো সংখ্যা একবারে নামাতে হচ্ছে 0, আবার 7 1 7 5 58, 7 8 56, 2 এর 7, 1018.2 বর্গ সেমি। ঠিক আছে, হলো এটা। নেক্সট 3-এর দাগের প্রসেসগুলো দেখে রাখবে, দুটো অঙ্কই কিন্তু ভালো অঙ্ক দিয়েছে, এই অঙ্কটা কিন্তু একটু লেন্থি ছিল। ঠিক আছে, প্রথম অঙ্কটা সহজ ছিল, আরো 3-এরটা। নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধ 32 সেমি। নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধ বলা আছে, দৈর্ঘ্য বলা আছে। তাহলে এদিকে সলিড পার্টটা বের করা যাবে। দণ্ডটি গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ ও 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে?
অর্থাৎ যে লোহার দণ্ডের যে আয়তন সলিড পার্টের, সেটাকে শঙ্কুর আয়তন দিয়ে ভাগ করলে যেটা হবে, যে সংখ্যাটা আসবে সেটাই হচ্ছে অতগুলি আয়তন। আচ্ছা, লোহার দণ্ডের ভূমির ব্যাসার্ধ, লোহার দণ্ডের ভূমির ব্যাসার্ধ কত? 32 সেমি। 32 সেমি। লোহার দণ্ডের দৈর্ঘ্য সমান 35 সেমি। ঠিক আছে, অতএব লোহার দণ্ডের আয়তন পাই আর স্কোয়ার এইচ মানে 22/7 ইন্টু 32 ইন্টু 32 ইন্টু 35 এত ঘন সেমি। 5 5/22 110 ইন্টু 32 ইন্টু 32 এত ঘন সেমি। এটা লোহার দণ্ডের আয়তনটা বেরিয়ে থাকলো। এইটা থেকেই গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ ও 28 সেমি উচ্চতা বিশিষ্ট নিরেট শঙ্কু তৈরি করা যাবে। এবার শঙ্কুর আয়তন বের করতে হবে।
বৃহত্তর সূচকে আমরা কি লিখব, এখানে যে মানগুলো আছে, আচ্ছা তাহলে বৃহত্তর সূচকে এতর বেশি এতর বেশি এতর বেশি এইভাবে হয়ে যাবে। আচ্ছা, প্রথম মানটায় 100-র বেশি, এটা যে 100-র কম হয়ে যাচ্ছিল, 120-র কম, তাহলে এখানে যখন বেশি লিখব 100-র বেশি, এত এর বেশি। এখানে যেমন ছিল এই যে 100-র কম কোনোটাই ছিল না 0, তাহলে 100-র বেশি এখানে গোটা 50টাই হয়ে যাবে 100-র বেশি, ঠিক আছে। আচ্ছা, এরপরে কত আছে, 120, 120 এর বেশি, 120 এর বেশি, 100, আচ্ছা এখানে একটা বাদ গেছে, 130টা বাদ চলে গেছে, না 100, 120 না 100, এরপর 140 এর বেশি, 140 এর বেশি, 160 এর বেশি, 180 এর বেশি, আর 200 এতর বেশি, ঠিক আছে। আচ্ছা, যখন 100 এতর কম এতর কম এতর কম হয়ে যাচ্ছিল, এতর বেশি এতর বেশি এতর বেশি হয়ে যাবে। তাহলে যখন আমরা লিখছি 120-র বেশি, তাহলে 100 থেকে 120-র মধ্যে যে মানটা আছে 12টা, সেটা বাদ দিয়ে দেবো, এইখানে হয়ে যাবে 38, ঠিক আছে, কারণ 100 থেকে 120-র মধ্যে 12টা মান আছে। এবার 140-এর বেশি, 140-এর বেশি আরও 14টা মান বাদ দিতে হবে, আরও 14টা মান বাদ দিলে এখানে 24 হয়ে যাচ্ছে। 160-এর বেশি, এরপরে 8, 24 থেকে 8 বাদ দিলে 16, আচ্ছা। 180-র বেশি কত হবে, আরও 6টা মান বাদ, 10, আর 200-র বেশি, 200-র বেশি কত মান হবে, এখানে 200-র বেশি কোনো মান থাকবে না, 200-র বেশি কোনো মান থাকবে না। 180-র বেশি যেটা আসছে, এটা 100-র বেশি সমস্ত মানগুলো হয়ে গেল, 120-র বেশি 12টা মান বাদ, আর এখানে যেহেতু 180 থেকে 200-র মধ্যে 10টা মান আছে, 200-র বেশি এখানে 0 হয়ে গেল, ঠিক আছে। এবার এইরকম অক্ষ টেনে x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে প্রতিবিম্ব একই, যেমন প্রত্যেকটা অঙ্কের বলেছি সেইভাবে ওজাইবগুলো আর অঙ্কন করে দেখাচ্ছি না। ক্ষুদ্রতর সূচক ওজাইব এটা এইরকম হবে, এখান থেকে এরকম যাবে, বৃহত্তর সূচক ওজাইব এইভাবে হবে, এক জায়গায় ছেদ করবে, এখান থেকে লম্ব অঙ্কন করতে হবে, লম্ব অঙ্কন করে যে x অক্ষ যে মানটা, স্থানাঙ্কের যে x অক্ষের মানটা, সেটাই এখানে হয়ে যাবে মধ্যমা, ঠিক আছে। কি চেয়েছে এখানে, যে মধ্যমা অঙ্কন করে, তো x অক্ষের মানটা থেকে মধ্যমা অঙ্কন করবে। নেক্সট দেখো 15-3-এরটা। সংখ্যাগুরু মান, তাহলে সংখ্যাগুরু মান নির্ণয় করতে বলেছে 3-এরটা। আচ্ছা, নম্বর আর পরিসংখ্যা। নম্বরটাকে আমরা শ্রেণী সীমা লিখছি, শ্রেণী সীমা, সেটা থেকে শ্রেণীর সীমানা করে নিতে হবে, আর পরিসংখ্যায় চলে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, 1 থেকে 5, 6 থেকে 10, 1 থেকে 5, 6 থেকে 10, 11 থেকে 15, 16 থেকে 20, 11 থেকে 15, 16 থেকে 20, 1 থেকে 5, 6 থেকে 10, 11 থেকে 15, 16 থেকে 20, 21 থেকে 25, 26 থেকে 30, 21 থেকে 25, 26 থেকে 30, আচ্ছা 31 থেকে 35, 34 থেকে 40, 31 থেকে 35, 36 থেকে 40, 7, 10, 16, 32, 7, 10, 16, 32, 24, 18, 10, 5,
24, 18, 10, 5, 5। এখানে দেখো এই মানটা যেটা, এখানে এই যে 5, এখানে 6, তাহলে এখানে শ্রেণী সীমানা হচ্ছে না, তাহলে শ্রেণী সীমানায় কনভার্ট করতে হবে। একের পার্থক্য আছে 0.5 এগোবো, 0.5 পেছবো। 0.5 পেছলে এটা 0.5 হচ্ছে, এখান থেকে গিয়ে 5.5। 6টা 0.5 পেছিয়ে 5.5 থেকে 10.5। 11টা পিছিয়ে গিয়ে 10.5 থেকে 15.5। 16টা পিছিয়ে গিয়ে 15.5 থেকে 20.5। 21টা পিছিয়ে গিয়ে 20.5 থেকে 25.5। 26টা পিছিয়ে গিয়ে 25.5 থেকে 30.5। 31টা পিছিয়ে গিয়ে 30.5 থেকে 35.5। 36টা পিছিয়ে গিয়ে 35.5 থেকে 40.5। এখানে সর্বাধিক যে পরিসংখ্যান মান আছে এই যে শ্রেণী, এই শ্রেণীটায়, এই শ্রেণীটায় যে 15.5 থেকে 20.5, এইটা 32টা মান আছে। তাহলে সংখ্যাগুরু শ্রেণী কোনটা? এটাই সবচেয়ে বেশি। তাহলে সংখ্যাগুরু শ্রেণী হয়ে যাচ্ছে এই যে 15.5 থেকে 20.5, এইটা। তাহলে এল সমান হয়ে যাচ্ছে 15.5, এইচ সমান হয়ে যাচ্ছে 5-এর 5। তাহলে F0 কত? তার আগে একটা 16। F1 কত? 32। আর F2 কত? 24। তাহলে সংখ্যাগুরু মান সমান এল প্লাস, এল মানে 15.5 প্লাস, হ্যাঁ, ইন্টু এইচ, এইচটা শেষে হয়ে যাবে, এইচ এর মান 5। F1 মাইনাস F0, এটা 16। F1 এর মান 32 মাইনাস F0 এর মান 16। আচ্ছা, 2F1, 2 ইন্টু 32 মাইনাস F0 মাইনাস F2, এইটা। তাহলে 15.5 প্লাস এইটা 32 থেকে 16 বিয়োগ করলে 16 হচ্ছে, 16 ইন্টু 5, এটা গুনছেন না, 32 হলে 64 মাইনাস 40 হয়ে যাচ্ছে, এইটা হয়ে যাচ্ছে 15.5 প্লাস 5 16 80, 80 থেকে 64 থেকে 40 বিয়োগ করলে 24 হয়ে যাচ্ছে, 24। এটা 8 দিয়ে কাটলে 8 10 80, 3 8 24। তাহলে 15.5 আর 10/3 মানে 3.33 এরকম হয়ে যাচ্ছে, কন্টিনিউ চলে যাচ্ছে। তাহলে 18.83 চলে আসছে, 18.83। এটা প্রায় হয়ে যাবে, যেহেতু 3333 করে হয়ে যাচ্ছে, পুরোপুরি মিলে যাচ্ছে না যেহেতু। তাহলে 18.83, তাহলে লিখে দেবেন নির্ণয় সংখ্যাগুরু মান 18.83। নির্ণয় সংখ্যাগুরু মান 18.83। ঠিক আছে, দেখো তাহলে এর সাথে সাথে মডেল কোশ্চেন সেট 14 সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। পরের ক্লাসে আমরা মডেল কোশ্চেন সেট 15 স্টার্ট করবো। ঠিক আছে, আজকের মতো এখানে স্টপ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।